ওয়েলকাম টু আওয়ার নিউ হোম মিসেস ইয়াশ রায়হান। চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়া, ধারালো কণ্ঠে বলল, হু ইজ ইয়াশ রায়হান? এই নামের কাউকে আমি চিনি না, আর না তো আমি কারোর মিসেস। বাঁকা হাসল ইয়াশ, কাশফিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনিত হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে না উপমা। তুমি যে আস্ত আমিটাকেই ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে, নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াসের কণ্ঠস্বরে প্রতিটি কথা কানে বাজছে কাশফিয়ার। সব রেখে ও একদিনে তাকিয়ে আছে ইয়াসের মুখপানে। ইয়াসের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাশফিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাশফিয়া তো বোকা যে ওকে ছেড়ে এসেছে, তার জন্যই হা হুতাশ করে মরেছে এতদিন। না, কাশফিয়া ভুল করেছে। ইয়াশ নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে, আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাশফিয়া এগিয়ে এলো ইয়াশের কাছে, ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াশের কোলে, মনে হচ্ছে আগে থেকেই চেনে ওকে। অবাক হলো কাশফিয়া, বিড়ালটা কি তবে ইয়াশের? হয়তো ইয়াশেরই, ওর ফ্ল্যাটের সামনেই তো পেয়েছিল মমিকে। নিশ্চিত হবে বলে জিজ্ঞেস করলো কাশফিয়া, বিড়ালটা কি আপনার? ইয়াশ তাকিয়েই ছিল কাশফিয়ার দিকে, ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। কী যেন ভেবে কাশফিয়া চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুচকি হেসে বলল ইয়াশ, আমাদের? তার মানে আপনার? হুম, আমার মানেই তো তোমার, তোমার মানেই আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার, এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা, আপনার কিছুই আমার নয়, আর না তো আমার কিছু আপনার। পুরো তুমিটাই তো আমার উপমা। ইয়াসের মন ভোলানো কথায় তেমন পাত্তা দিল না কাশফিয়া। নিজের বলা কথাটা শেষ হতেই চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার, মমিকে নিবে না? পা জোড়া থেমে গেল কাশফিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে, ইয়াস জানলো কী করে? অদ্ভুত সব প্রশ্ন জাগছে কাশফিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরক্ষণেই আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, ধুর, আমি কী সব ভাবছি, বিড়াল কি করে কথা বলবে? ইয়াস কি তবে কালো জাদু জানে? না হলে শুনলো কোথা থেকে কাশফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি? মনের প্রশ্নগুলো সব মনেই রেখে দিল কাশফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চায় না সে। কাশফিয়া ঘুরে তাকালো, মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন, আপনার বিড়ালটাও তেমনই হবে। রাখুন ওকে নিজের কাছে, জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয় উপমা, ও আমার আদুরে বিড়াল ছানা, যতটা আদুরে তুমি। কাশফিয়ার কানে যায়নি ইয়াসের কথা। সে তো একধ্যানে তাকিয়ে আছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেইমান স্বার্থপর মালিক, তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নাম দিল, আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে। কাশফিয়ার রাগ হলো মনে মনে। ভেবে নিল মমি আর মমির মালিক কাউকেই ভালোবাসবে না আর সে। রাত প্রায় 1টার কাছাকাছি। বিছানায় পড়ে ছটফট করছে কাশফিয়া। ঘুম নেই ওর দু চোখের পাতায়। চোখ বন্ধ করলেই কেন বারবার দেখছে ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাকনামটা কানে বাজছে ওর। কেন হচ্ছে এমন? কেন নিজের মন থেকে চেয়েও মুছতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মধ্যে এটা ভাবলে অবাক লাগে কাশফিয়ার। লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেদিকে তাকায় সেদিকেই দেখতে পায় ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করলো কাশফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমোবে এবার, আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাশফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাশফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুম এলো ওর দু চোখের পাতায়। বেঘরে ঘুমাচ্ছে কাশফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে। নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকাই চোখ খুলে তাকালো কাশফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাশফিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ভরকালো কাশফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কিভাবে আসলো? কী বা করছে? চিৎকার দিতে চাইলো কাশফিয়া, কিন্তু তার আগেই ইয়াস নিজের হাত দিয়ে মুখ চেপে ধরলো ওর। কিছুক্ষণ না যেতেই কাশফিয়ার মুখের উপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাশফিয়া, তখন ইয়াস আঁকড়ে ধরলো ওর ঠোঁটজোড়া। শক্ত করে কাশফিয়ার কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবেই থাকলে মরেই যাবে সে, এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে।
কিন্তু লাভ হলো না কিছুই, টলাতে পারল না ইয়াশকে। কিছুক্ষণ পর ইয়াশ ছেড়ে দিল কাশপিয়াকে, সাথে সাথে ওর বুকে ধাক্কা দিল কাশপিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের, কেন এসেছেন এখানে? ঠোঁট কামড়ে হাসছে ইয়াশ, উত্তর দিল কাশপিয়ার কথার। তোমাকে আদর দিতে এসেছে বউ। কতদিন হলো আদর দেই না তোমাকে, আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। ইয়াশের কথায় কাশপিয়ার রাগ হচ্ছে অনেক, মুখ ভেঙচি কেটে বলছে ওকে, একদমই না। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছো তুমি। আমারই তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক আমার একমাত্র বউ তুমি। ভ্রু কুচকালো কাশপিয়া, রেগে বলল ইয়াশকে, আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন আমি দিব্যি বেঁচে আছি, হাঁটাচলা করছি, আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এইসব মন ভোলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়ল কাশপিয়া, মুখ সরিয়ে নিল অন্যদিকে, বিছানা থেকে উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে। পা বাড়াতেই টান পড়ল ওর হাতে, ঘুরে তাকাতেই ইয়াশ একটানে ওকে বসালো নিজের কোলে, মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুচকি হেসে বলল কাশপিয়াকে, আমাকে ভুলে গেছো উপমা? ইয়াশের মুখপানে তাকালো কাশপিয়া, অভিমানী স্বরে বলল, হ্যাঁ ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি মনে রাখবো কেন? আরও কত কথা বলতে চেয়েছিল কাশপিয়া, কিন্তু বাধা দিল ইয়াশ। হঠাৎ করেই নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাশপিয়ার ঠোঁটে। কাশপিয়ার কী যেন হলো, বাধা দিল না ইয়াশকে, খামছে ধরলো ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াশ ছেড়ে দিল ওকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাশপিয়া তাকিয়ে রইল ইয়াশের মুখপানে। ইয়াশ ওর কোলে বসে থাকা কাশপিয়ার হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাঁ পাশে, ঘাড় কাত করে কাশপিয়ার দিকে তাকিয়ে বলল, ভুলিনি উপমা, তুমি তো আমার এখানটায় ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয়ে অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথা অভিমানিনীর অভিমান ভাঙল কি না কে জানে, কিন্তু সে যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, ইচ্ছে করছে ইয়াশকে জড়িয়ে ধরে কান্না করতে। পরক্ষণেই আবার জেদ হচ্ছে, মনে পড়ে যাচ্ছে ইয়াশকে কষ্ট দিয়েছে এতদিন, সেও এত তাড়াতাড়ি ধরা দেবে না ইয়াশের কাছে। কারো পদধ্বনি ভেসে আসলো কাশপিয়ার কানে। চমকে উঠল সে। কৌশিক বা ইয়ানা কেউ যদি এত রাতে ইয়াশকে এখানে দেখে কিভাবে নিবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াশকে বলল কাশপিয়া, আপনি চলে যান এখান থেকে। হুম, আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বদরামো না করে যান বলছি। ঠিক আছে তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসছে ইয়াশ, একটু একটু করে এগিয়ে আসছে কাশপিয়ার দিকে। কাশপিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে, ধাক্কা দিতে চাইলো ইয়াশকে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে। চুমু দিবে? চোখে মুখে রাগের আভাস কাশপিয়ার, তবুও উপর নিচ মাথা নাড়িয়ে জবাব দিল ইয়াশের কথায়। হাসলো ইয়াশ, এগিয়ে আসলো কাশপিয়ার দিকে। কাশপিয়া গলা আঁকড়ে ধরলো ইয়াশের, আলতো করে ঠোঁট ছোঁয়ালো ওর ঠোঁটে। কাশপিয়ার রুমের সামনে দিয়েই যাচ্ছিল ইনায়া, ভাবলো দেখে যাবে কাশপিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল, ইয়াশ এখানে এসেছে এটাও ইনায়ার অজানা নয়, তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলে গেছে ইয়াশ। দরজাটা ঠেলে দিতেই ভিতরের এমন দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর, লজ্জায় চলে যেতে চাইলো সে। আবারও তাকালো ওদের দিকে, গলা খাকারি দিয়ে বলল, মানবিমান কমেছে তবে? আমি কিছুই দেখিনি, চালিয়ে যাও তোমরা। ইনায়ার কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল কাশপিয়া। এদিকে ইয়াশের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও, এখনও সে বসে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশপিয়ার সুন্দর মুখটির দিকে। কাশপিয়া পড়েছে ভারী লজ্জায়, ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে। ইয়াশ দেখেছে ওর লজ্জাবতীর লাজে রাঙা মুখমণ্ডল, কী যেন ভেবে হুট করেই জড়িয়ে ধরল কাশপিয়াকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইনায়ার উদ্দেশ্যে বলল, আমার উপমা লজ্জা পাচ্ছে ইনায়া, তুই এখান থেকে যা। আমার বউর লজ্জায় জ্ঞান হারালে তোকে হাজতবাস করাবো আমি। মুখ টিপে হাসল ইনায়া, বেরিয়ে গেল কাশপিয়ার রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখেই ভালো লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রোহি, পাশেই উজ্জ্বল। মুখটা কেমন বেজার করে রেখেছে উজ্জ্বল, হাতে কতগুলো রিপোর্ট ওর। রোহি তাকালো উজ্জ্বলের দিকে, মুচকি হেসে বলল ওকে, আমি চলে যাব তাই কষ্ট পাচ্ছ ভাইয়া? বোনের এমন কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতের মেডিকেল রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে, চোখ গড়িয়ে দুফোঁটা পানিও গড়িয়ে পড়ল ওর। কিন্তু বুকে বুঝতে দিল না রোহিকে, মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোর কিছুই হবে না রোহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব, বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টে তুই ভালো হয়ে যাবি। তুমি মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতেই এভাবে বলছো ভাইয়া। আমি ঠিক হব না এটা তুমি নিজেও জানো। মরণবেদী শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে, একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবে রাস্তার মাঝখানেই জড়িয়ে ধরল রোহিকে। বুকের ভিতরটায় কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওদের ভাগ্যেই লিখেছেন?
বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেকদিন ধরেই অসুখে ভুগছে রোহি। বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল। তারপর রোহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনল বোনের কথা, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল রোহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারোর মন খারাপ উড়ে যাবে নিমিষেই। রোহি হেঁটে যাচ্ছে শুনশান নিলিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অপরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে রোহির। দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো রোহি। বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে পৃথিবীতে, অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ, তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রোহি। রাস্তার দুই পাশেই সারিবদ্ধ অনেক গাছপালা। একটা জায়গায় সুন্দর করে বেঞ্চ পাতানো দেখে রোহি গিয়ে বসলো তাতে। কী যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রোহি। আকাশপানে তাকিয়ে বলল আফসোসের স্বরে, একটাই তো জীবন খোদা, আমার এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রোহি। বেঞ্চের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কী যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশফিয়া, তাকিয়ে আছে জানালার দিকে। ইনায়া এখন হসপিটালে, কৌশিক নিজের রুমেই আছে। ওর মাথাটায় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মধ্যে, তাই কাশফিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কী কী হয়েছে ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনায়ার থেকেই শুনেছে সবটাই। কৌশিক লন্ডনের এক নামী ল ফার্মের কর্পোরেট লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়ছিল সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করেছে। এসব ঘটনা না জেনেই তাদের সাপোর্ট করছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিলেন কৌশিকের সাথে। নানা ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াস আর কৌশিক দুজনে বেস্ট ফ্রেন্ড। ইনায়ার সাথে কৌশিকের পরিচয়টাও ইয়াসের মাধ্যমেই। সবটা শুনে ইয়াস কোনোভাবে জড়িয়ে পড়েছিল এসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াসের স্টুডেন্ট মেহেকের আব্বুর। ইয়াসের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চাইছিলেন ইয়াসের প্রতি। ইয়াস ক্লাস নিচ্ছিল সেদিন, তখনই কেউ কল দিল। কৌশিকের বিপদ হয়েছে। মাথায় কাজ করছিল না ইয়াসের। ভাবলো ঘটনা সত্যি। ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুত গতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াসকে মারা, কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল ইয়াসকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াসের বদলে কৌশিককেই ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তায় এভাবে পড়ায় মাথাটায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বোঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াসের মাথায় আসলো যে কারণেই হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াসের হাত ধরে। ওর কিছু হয়ে গেলে কাশফিয়াকে যেন দেখে রাখে ইয়াস। ওর কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলেই কেমন ভয় লাগে কাশফিয়ার। ওর অজান্তে কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না সে। দরজায় টুংটাং আওয়াজে ধ্যান ভাঙল ওর। নিজেকে স্বাভাবিক করলো কাশফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশফিয়া। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াস কিছু বলবে তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাশফিয়া, কী চাই? যদি বলি তোমাকে চাই, তাহলে বলবো ফিরে যান। ইয়াস হাসলো কেবল। কাশফিয়ার পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াসকে দেখে ওর কাছে এসে হাত মেলালো কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো ইয়াস আর কৌশিক। পুরোটা সময় ইয়াস আর চোখে দেখে যাচ্ছিল কাশফিয়াকে। কাশফিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে তখন শুনলো ইয়াসের কথা, কৌশিক, আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দে তো, মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াস মজা করছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথায়। ইনায়াও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশফিয়া রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে ওর, আবার বলছে বিয়ে করবে। কাশফিয়ার রাগ হচ্ছে প্রচণ্ড, ইচ্ছে করছে ইয়াসের মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে। বলল ওকে, ভাইয়া আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হাঁ করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজে মুখে বলছে বিয়ে করবে।
কৌশিক অবাকের সহিত জিজ্ঞেস করলো কাশপিয়াকে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? তুমি এমন হাবভাব করছো, মনে হচ্ছে আমি আকাশের চাঁদ এনে দিতে বলেছি ভালো দেখে একটা বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করলো। একবার কাশপিয়ার দিকে তাকিয়ে পরে আবার ইনায়ের দিকে তাকালো। ঠাট্টার স্বরে বলল, তা তো দিবই, চলো ইনায়া, আমাদেরকে কাশপিয়ার জন্য পেট মোটা টাকলা স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাশপিয়া হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে, রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। ইয়াশ বসে আছে আগের মতোই। কাশপিয়ার যাওয়ার পানে তাকিয়ে কী যেন ভেবে বাঁকা হাসলো।